আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন আপনারা। আজকে আমরা পড়তে পড়ব শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ের সবচাইতে হার্ডেস্ট যেই টপিকটা, উম শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রণ। এই টপিকটাই আজকে আমরা ইনশাল্লাহ পড়ব। আশা করি আমি ইনশাল্লাহ সুন্দর করে বুঝাতে পারবো তোমাদের। তো লেটস গো। তার আগে সবাইকে শুভরাত্রি। রাত 2টা 5 বাজে এই সময় রেকর্ড করতেছি। বেস্ট অফ লাক। লেটস গো। তো শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ বুঝতে হলে আমাদের কিছু জিনিস সম্পর্কে খুবই পরিষ্কার ধারণা রাখতে হবে। প্রথমত, এই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটার যে নিয়ন্ত্রণ হবে, এই নিয়ন্ত্রণ প্রকৃতপক্ষে দুই ভাবে হয়। এক নাম্বার স্নায়বিক নিয়ন্ত্রণ। এক নাম্বার কি স্নায়বিক নিয়ন্ত্রণ, আর একটা হইতেছে রাসায়নিক নিয়ন্ত্রণ। রাসায়নিক নিয়ন্ত্রণ। তো স্নায়বিক নিয়ন্ত্রণটা হচ্ছে মেইন প্রধান, কারণ রাসায়নিক ভাবে যখন শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রিত হতে হয়, সেটা আলটিমেটলি স্নায়বিক ভাবেই কার্যকর হইতে হয়। এইটাই আর কিছু না। তো এই যে আবার স্নায়বিক নিয়ন্ত্রণ, সেই স্নায়বিক নিয়ন্ত্রণটা নিয়ন্ত্রিত হতে পারে তিন ভাবে। এক নাম্বার শ্বসন কেন্দ্র বা শ্বাস কেন্দ্র দ্বারা। এক নাম্বার শ্বাস কেন্দ্র দ্বারা। দুই নাম্বার কিছু শ্বসন অঙ্গের প্রতিবর্তী ক্রিয়া আছে। কি বলছি? শ্বসন অঙ্গের কিছু প্রতিবর্তী ক্রিয়া, প্রতিবর্তী ক্রিয়া আছে। ঠিক আছে? যেটাকে আমরা বলি রিফ্লেক্স। যেটাকে আমরা কি বলি? রিফ্লেক্স। আর শ্বাসকেন্দ্র ইংলিশটা আমরা জানি রেসপিরেটরি, রেসপিরেটরি সেন্টার্স। এবং স্নায়বিক নিয়ন্ত্রণটা অন্যান্য কিছু স্নায়বিক উদ্দীপনা দ্বারাও নিয়ন্ত্রিত, অর্থাৎ শ্বাসকেন্দ্র প্রতিবর্তী ক্রিয়া ছাড়াও আরো কিছু স্নায়বিক উদ্দীপনা দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। স্নায়বিক উদ্দীপনা, স্নায়বিক উদ্দীপনা বা যেটাকে ইংলিশে যদি বলি সেটা হচ্ছে আমাদের নার্ভ ইম্পালস। নার্ভ ইম্পালস। এই তিন ভাবে স্নায়বিক নিয়ন্ত্রণটা ঘটে। তো এর মধ্যে আবার আমাদের এই শ্বাসকেন্দ্রের নিয়ন্ত্রণটা হইতেছে প্রধান, অর্থাৎ তুমি আমি যাই করি না কেন আলটিমেটলি সবকিছুই এই শ্বাসকেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হবে। আমরা সবটুকুই পড়বো। তাহলে সবার প্রথমেই প্রশ্নটা জাগে যে ভাইয়া, এই শ্বাসকেন্দ্র জিনিসটা আসলে কি জিনিস, বা রেসপিরেটরি সেন্টার বলতে কি জিনিস। ঠিক আছে? তো আমরা শ্বাসকেন্দ্রের দিকে আস্তে আস্তে যাব। তার আগে আমার একটু বেসিক জিনিস, আমরা ছোটবেলায় একটা জিনিস পড়ে আসছি। আমরা ছোটবেলায় এরকম একটা স্ট্রাকচার খুব সুন্দর করে পড়ে আসছি। ঠিক আছে? দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো এই জিনিসগুলো চিনা যায় কিনা। এটা আসলে কি? এটা আসলে আমি যেটা আঁকছি সেটা হচ্ছে একটা নিউরনের ছবি আঁকছি। একটা নিউরনের ছবি আঁকছি। যেই নিউরনের প্রলম্বিত অংশ থাকে, তথা একটা কি থাকে, অ্যাক্সন থাকে, একটা অ্যাক্সন থাকে, একজন থাকে। আর এই পাশের প্রলম্বিত যেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলাকে বলা হয় হইতেছে ডেনড্রাইট বা ডেনড্রন। তাহলে এই ডেনড্রন আর অ্যাক্সন বাদে ভেতরের যে পার্টটা থাকে সেটাকে বলা হইতেছে, এই যে ভেতরের যে পার্টটা, এটা হইতেছে আমার কোষ দেহ বা সেল বডি। ঠিক আছে? কোষ দেহ বা সেল বডি। ফাইন। তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে ব্রেইন, এই ব্রেইনের মধ্যে এরকম অসংখ্য নিউরনের কোষ দেহ মিলিত হয়ে একটা গুচ্ছাকার এরিয়া তৈরি করে। কি বলছি? যে অনেকগুলো 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 সেল বডি বা কোষ দেহ মিলিত হয়ে কি তৈরি করতেছে? একটা এরিয়া তৈরি করতেছে। যেই এরিয়াটা যখন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতেছে, তখন আমরা সেটাকে বলতেছি হইতেছে শ্বসন কেন্দ্র
বা শ্বাসকেন্দ্র। তাহলে যদি সোজাভাবে বলতে চাই যে শ্বাসকেন্দ্র কি, শ্বাসকেন্দ্র হচ্ছে মস্তিষ্কের মধ্যে অবস্থিত অনেকগুলা নিউরনের সেল বডির একটা গুচ্ছ। বোঝা গেছে? তাহলে স্বাভাবিকভাবেই তুমি যদি একটা সেল বডি, তাহলে আমি যদি একটা সেল বডি পাই, তাহলে অবশ্যই সেখান থেকে একটা একজন বের হবে, তাই না? একজন। এইভাবে অনেকগুলা একজন মিলিত হয়ে হচ্ছে আমাদের একটা নার্ভ গঠন করে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা যে একটা নার্ভ বলতে আমরা কি বুঝি? অনেকগুলা অ্যাকশন, অনেকগুলো অ্যাকশন, অনেকগুলো অ্যাকশন মিলে একটা নার্ভ ফাইবার গঠন করে। ঠিক আছে, স্বাভাবিকভাবেই একটা দড়ি যেরকম মোটা একটা দড়ি, চিকন চিকন অনেক দড়ি দ্বারা গঠন হয় না? ঠিক একইভাবে একটা নার্ভ ফাইবার হচ্ছে অনেকগুলো চিকন চিকন অ্যাকশন দ্বারা গঠিত। এন্ড লাস্টের দিকে এই যে জায়গাগুলো দেখতেছো না, গোল গোল, একদম অ্যাকশনের শেষে, এই জায়গাগুলোর অফিসিয়াল নেম হচ্ছে সিন্যাপটিক নব। কি নাম? সিন্যাপটিক নব। এটা তোমরা পরবর্তী অন্য চ্যাপ্টার, বিষয় হচ্ছে আমাদের সমন্বয় নিয়ন্ত্রণে স্নায়ুর সুন্দর করে গঠন আছে, সেই চ্যাপ্টারটা পড়লে এই বিষয়টা বুঝতে সুবিধা হয়। এই জন্য এইটুকু আমাদের জেনে আসতে হবে। এই সিন্যাপটিক নব গুলা আর একটা নাম আছে। ঠিক আছে, এই সিন্যাপটিক নব গুলার অপর আর একটা নাম হইতেছে রিসেপ্টর। অপর আরেক নাম কি? রিসেপ্টর। রিসেপ্টর কি কাজ করবে? স্বাভাবিকভাবেই রিসিভ করবে, এটা তুমি বুঝতেই পারতেছো। তাহলে কি রিসিভ করবে? এই যে আলো, এই যে উদ্দীপনা, বাইরের উদ্দীপনা গুলা বা যে কোনো ধরনের উদ্দীপনা, সেটা হতে পারে কেমিক্যাল উদ্দীপনা, রাসায়নিক উদ্দীপনা, স্নায়বিক উদ্দীপনা, বা তুমি একটা চিন্তা করতেছো তোমার আহ ত্বকে কোনো কিছু লাগছে, পুড়ে যাইতেছে বা কাইটে যাইতেছে, এই যে স্নায়বিক উদ্দীপনা, এই উদ্দীপনার ইংলিশ নাম হচ্ছে স্টিমুলাস। এই স্টিমুলাসটাকে রিসিভ করবে কে? এই রিসেপ্টর তথা সিন্যাপটিক নব, অর্থাৎ অ্যাকশনের শেষে যে গোল্লা গোল্লা জায়গাগুলো দেখতেছো, এটাকেই বলা হয় রিসেপ্টর। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে শ্বাসকেন্দ্র হচ্ছে মস্তিষ্কের অনেকগুলা নিউরনের সেল বডির একটা গুচ্ছ, এবং সেখান থেকে অবশ্যই অনেকগুলা অ্যাকশন বের হয়ে একটা নার্ভ ফাইবার গঠন করছে, এবং নার্ভ ফাইবার গুলা অবশ্যই শ্বসন অঙ্গের কোনো না কোনো জায়গায় রিসেপ্টর হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, এখন আমরা একটু আস্তে আস্তে একটু নিচের দিক যাব। আস্তে আস্তে একটু নিচের দিক যাই। সেটা হচ্ছে নর্মাল একটা জিনিস আমরা একটু বুঝি। নর্মাল কি একটা জিনিস আমরা একটু বুঝবো। ওকে, ফাইন। আমরা এই হচ্ছে ধরলাম আমার একটা ব্রেইন। তো ব্রেইনের সামনের দিকের যে পার্টটা থাকে একে বলা হইতেছে কি সেরিব্রাম বা সেরিব্রাল হেমিস্ফিয়ার, একই জিনিস, সেরিব্রাম। আর এই পার্টটা হইতেছে আমাদের সেরিবেলাম বা পশ্চাৎ মস্তিষ্ক। এই পার্টটা কি? পশ্চাৎ মস্তিষ্ক। তো পশ্চাৎ মস্তিষ্ক নিচে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি হইতেছে পন্স। এটাকে আমরা বলি পন্স। এইটুককে কি বলছি? সেরেবেলাম। আচ্ছা, পন্সের নিচে এই পর্যন্ত যে জায়গাটা, এটা হইতেছে আমরা বলি মেডুলা অবলাঙ্গাটা, বা ছোট করে বললে মেডুলা। আর নিচের দিকে পর্যন্ত যেটুক চলে গেছে সেটাকে আমরা বলি হইতেছি স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড। এখন এই যে আমি একটু উপরে যাই, সে আমি যে বললাম যে শ্বসন কেন্দ্র মানব দেহে, মানব দেহে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া তাহলে নিয়ন্ত্রণ করতেছে কে? শ্বসন কেন্দ্র। সৃষ্টিকর্তা, নোটিট নোটিট, সৃষ্টিকর্তা এই শ্বসন কেন্দ্র দিছেন হইতেছে, শ্বসন কেন্দ্র বা শ্বাস কেন্দ্র একই কথা, শ্বসন কেন্দ্র বা রেসপিরেটরি সেন্টার দিছেন হইতেছে, মাথায় রাখবা, চারটি। কয়টি? চারটি, বা দুই জোড়া, বা দুই জোড়া। তো এর মধ্যে, এর মধ্যে পন্সের উপরের দিকে একটা অবস্থিত এবং নিচের দিকে আর একটা অবস্থিত। ঠিক আছে, পলসের উপরের দিকের যে শ্বসন কেন্দ্রটা, শ্বসন কেন্দ্র কি জিনিস? অনেকগুলা নিউরনের সেল বডির গুচ্ছ। তাহলে এই একটা শ্বসন কেন্দ্র, উপরের দিকে শ্বসন কেন্দ্রটাকে বলা হইতেছে হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। কি বলতেছি? নিউমোট্যাক্সিক
সেন্টার। এবং নিচের দিকের এরিয়াটাকে আমি বলতেছি সেটা হচ্ছে অ্যাপনিউস্টিক বা অ্যানিউস্টিক সেন্টার। ঠিক একইভাবে ঠিক একইভাবে আহ এই মেডুলার মেডুলাতেও এক জোড়া স্নায়ু কেন্দ্র আছে, এক জোড়া, সরি, শ্বসন কেন্দ্র আছে, যার একটাকে বলা হয় হইতেছে প্রশ্বাস কেন্দ্র, যার একটাকে বলা হয় প্রশ্বাস কেন্দ্র, এবং আর একটাকে বলা হয় হইতেছে নিঃশ্বাস কেন্দ্র। যারা একটাকে কি বলে, যারা একটাকে বলা হইতেছে নিঃশ্বাস কেন্দ্র। আচ্ছা, ঠিক আছে। তার মানে এইগুলো হইতেছে আমার সেল বডি, তার মানে অবশ্যই এখান থেকে একটা নার্ভ বের হবে এবং নার্ভ গুলা অবশ্যই কোনো না কোনো জায়গায় যায় সংযুক্ত হবে। তাহলে আমাদের শ্বসন অঙ্গের দিকে আবার আমরা আর একটু চলে যাই। আমার শ্বসন অঙ্গটার যে পার্টটা কোথায় ছিল, এই জায়গাটায়। এই হচ্ছে আমার স্টারনাম ছিল, একটা স্টারনাম, এবং সেই স্টারনাম থেকে রিবস গুলা বের হতো, তাই না? আচ্ছা, আঁকো, আঁকাতে একটু হাত পাকা করো। ঠিক আছে, আস্তে আস্তে একটু হাত পাকা করো, কাজে দিবে। আস্তে আস্তে একটু হাত পাকা করো। বাম পাশে আছে, ডান পাশে আছে, তো আমি ভাবলাম যে আমি ডান পাশ, বাম পাশটা আমি একটু আঁকি আগে। ঠিক আছে, বাম পাশটাই আঁকি। আর ডান পাশের অংশটা আমি ধরলাম কেটে নিছি। তাহলে কেটে নিলে আমি কি দেখতে পাবো? আমি সেখানে দেখতে পাবো ফুসফুস, তাই না? ধরলাম এই হচ্ছে সেই ফুসফুস, ফুসফুসের এই হচ্ছে ব্রঙ্কিওল, এই হচ্ছে অ্যালভিওলাস গুলা এইভাবে অবস্থান করতেছে, তাই না? এইভাবে ফুসফুসের ব্রঙ্কিওল গুলা অবস্থান করতেছে। এবং অবশ্যই আমি নিচের দিকে, অবশ্যই আমি একটা নিচের দিকে কি পাবো? নিচের দিকে একটা পেশহল পর্দা পাবো। আমি এর আগেই পড়ায় দিছি শ্বাসপেশি পড়ার সময়, এর আগেই আমি পড়ায় দিছি। এই পেশহল পর্দাটার নাম কি? এই পেশহল পর্দাটার নাম হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম, PHRAGM। এবং এই ইন্টারকোস্টাল যেই স্পেস গুলা, এই ইন্টারকোস্টাল স্পেস গুলা মাসেল দ্বারা পূর্ণ থাকতেছে। তাহলে এই ইন্টারকোস্টাল স্পেস বা এই মাসেল, এই মাসেলটাকে আমরা বলতেছিলাম, কি বলছিলাম আমরা এর আগের ক্লাসে? সেটা হচ্ছে এক্সটার্নাল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারকোস্টাল মাসেল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। আচ্ছা, ভালো কথা। চলো, এখন একটা জিনিস আমি একটু বুঝার চেষ্টা করো। এখন আসা যাক, সেটা হচ্ছে মূল খেলায়। মূল খেলাটা কি জিনিস? সেটা হচ্ছে যে এই যে প্রশ্বাস কেন্দ্র, এই প্রশ্বাস কেন্দ্রের সাথে এই ইন্টারকোস্টাল মাসেলটা একটা নার্ভ দ্বারা সংযুক্ত থাকে, যেটাকে বলা হইতেছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল নার্ভ, নামের সাথে। ঠিক একইভাবে এই প্রশ্বাস কেন্দ্রের সাথে আবার ডায়াফ্রামও একটা নার্ভ দ্বারা সংযুক্ত, একে বলা হইতেছে ফ্রেনিক নার্ভ। একে কি বলতেছি? ফ্রেনিক নার্ভ। ঠিক আছে, এই কথাটা একটু আমাদের মাথায় রাখতে হবে। কার সাথে? প্রশ্বাস কেন্দ্রের সাথে সংযুক্ত। এই যে প্রশ্বাস কেন্দ্রের সাথে সংযুক্ত, নিঃশ্বাস কেন্দ্রের সাথে বললাম সংযুক্ত, এখন আমি দেখাই নাই। এই কথাটা একটু মাথায় রাখো। আচ্ছা, ভালো কথা। তাহলে প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র সাথে আমাদের সংযুক্ত হয়ে গেল। প্রশ্বাস কেন্দ্রের সাথে কি দ্বারা? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল নার্ভ দ্বারা, এবং ফ্রেনিক নার্ভ দ্বারা ডায়াফ্রামের সাথে সংযুক্ত হয়ে গেছে। এখন ধরো, এখন ধরো যে আমাদের শ্বাস প্রশ্বাস যখন শুরু হবে, তখন সর্বপ্রথম এই প্রশ্বাস কেন্দ্রটা স্টিমুলেটেড হয়। কি হয়? সর্বপ্রথম স্টিমুলেটেড হয় কে? প্রশ্বাস কেন্দ্র। সেই স্টিমুলাস তথা স্নায়ু উদ্দীপনা, এই স্নায়ু উদ্দীপনা অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল নার্ভ এবং ফ্রেনিক নার্ভ দ্বারা কোথায় সংবহিত হচ্ছে? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল এবং ডায়াফ্রামে সংবহিত হচ্ছে। এবং যখন মাসেলের মধ্যে এই নার্ভ সিগন্যালটা যাচ্ছে, তখন এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলটা কি করতেছে? কন্ট্রাক্ট করতেছে। ঠিক আছে, কন্ট্রাক্ট মানে কি? সংকোচন করতেছে, সংকোচন করতেছে। ঠিক একইভাবে ডায়াফ্রামও কি করতেছে? কন্ট্রাক্ট করতেছে
বা কন্ট্রাক্টের বাংলা হইতেছে সংকোচন করতেছে। তাহলে আমরা এর আগেই পড়ছি যে যখনই তোমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল সংকোচন হবে সে উপরের দিকে উঠে যাবে, আর ডায়াফ্রাম যখন সংকুচিত হবে তখন সে নিচের দিকে চলে যাবে, ফলে আমার কি হইতেছে, প্রশ্বাসটা শুরু হইতেছে। ঠিক আছে, তার মানে আমি একটা জোস জিনিস এখান থেকে একটু বুঝতে পারছি যে সর্বপ্রথম আমরা একটু দেখি যে কি ঘটনাটা ঘটলো। তাহলে সর্বপ্রথম কি স্টিমুলেট হলো, প্রশ্বাস কেন্দ্র। এই প্রশ্বাস কেন্দ্র স্টিমুলেটেড হইলো, সেই স্টিমুলাসটা কিসের কিসের মাধ্যমে, স্টিমুলাসটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল নার্ভ, এক্সটার্নাল ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলে গেল, এবং ফ্রেনিক নার্ভের মাধ্যমে, কি নার্ভ, এই নামগুলো মাথায় রাখতে হবে, ফ্রেনিক নার্ভের মাধ্যমে, ফ্রেনিক নার্ভের মাধ্যমে কোথায় গেছে, ডায়াফ্রামে গেছে, ডায়াফ্রাম, ডায়াফ্রাম, PHRAGM, ডায়াফ্রামে গেছে। ফলে দুইটাই কি ঘটছে, একটা কন্ট্রাকশন ঘটছে, কন্ট্রাকশন বা যেটাকে আমি বলতেছি কি, সংকোচন বলতেছি, ভালো কথা, সংকোচন ঘটলো। ফলে সংকোচন ঘটলে আলটিমেটলি কি হইতেছে, আমার প্রশ্বাস হইতেছে তথা প্রশ্বাস হলো। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে যখন আমার প্রশ্বাসটা শুরু হইতেছে, প্রশ্বাস হচ্ছে 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 হচ্ছে, তাহলে এবং আলটিমেটলি আমার যে অ্যালভিওলাসটা আছে তথা অ্যালভিওলার থলি, অ্যালভিওলার নালী, ব্রঙ্কিওল, ঠিক আছে, অ্যালভিওলার, আমি বলি অ্যালভিওলার স্যাকের কথাই বলি, অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলার থলি, তারপরে আমাদের ব্রঙ্কিওল গুলা, ব্রঙ্কিওল গুলা, ব্রঙ্কিওল গুলা, তারপরে আমার অ্যালভিওলাস গুলা, এই অ্যালভিওলাস গুলা কি হইতেছে, প্রসারিত হচ্ছে, তাই না, প্রসারিত হচ্ছে। তো প্রসারিত হলে কি হইতেছে, এই যে এই জায়গাটায় খেয়াল করো, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় খেলো, এই জায়গাটায় সৃষ্টিকর্তা, তোমার হলুদ কালি কোথায়, একটা রিসেপ্টর দিছে, একটা রিসেপ্টর দিছে, এই যে এতক্ষণ ধরে এর আগে রিসেপ্টর পড়ালাম না, এই যে রিসেপ্টর, এই রিসেপ্টরটা দিছে, রিসেপ্টর দিছে, ঠিক আছে। এই রিসেপ্টরের নামটা হচ্ছে স্ট্রেচ রিসেপ্টর, STRETCH, স্ট্রেচ বা শটান রিসেপ্টর। দ্যাট মিনস হোয়াট, একটা স্টিমুলাস সে গ্রহণ করবে কখন, যখন এই যেই অ্যালভিওলার থলিটা আছে বা এই যে এইখানে অ্যালভিওলাসটা আছে, এটা প্রসারিত হইতে হইতে টান হবে, এই জন্য নামের শেষে দেখো শটান, এই শটান হবে তখন এই যে রিসেপ্টরটা থেকে, এইখানে একটা রিসেপ্টর, এইখানে একটা রিসেপ্টর, এইখান থেকে রিসেপ্টর, অনেকগুলা রিসেপ্টর থেকে কি হলো, একটা নার্ভ, একটা নার্ভ আসলো। এই নার্ভটাকে বলা হয় হচ্ছে ভ্যাগাস নার্ভ, এই নার্ভটাকে কি বলা হয়, ভ্যাগাস নার্ভ, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে এই ভ্যাগাস নার্ভটা কি করবে, এটা আমাদের একটু বুঝতে হবে। এই ভ্যাগাস নার্ভটা আমাদের এই যে অ্যাপিউস্টিক সেন্টার, একই সাথে কি করতেছে, নিউমোট্যাক্সিক সেন্টারেও যাবে, এবং একই সাথে, সরি এটা আমি একটু ভুল লাগায় ফেললাম, আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। এই ভ্যাগাস নার্ভটা কি করতেছে, এই ভ্যাগাস নার্ভটা আমার এই যে নিঃশ্বাস কেন্দ্রটা খেয়াল করতেছো, এই নিঃশ্বাস কেন্দ্রের সাথে সংযুক্ত হইতেছে, এই নিঃশ্বাস কেন্দ্রের সাথে সংযুক্ত হইতেছে, ভ্যাগাস নার্ভটা কোথায় সংযুক্ত হইতেছে, নিঃশ্বাস কেন্দ্রের সাথে সংযুক্ত হইতেছে। তাহলে একটা জিনিস বুঝলাম, আমরা লিখলাম যে অ্যালভিওলার প্রসারিত হলো, সেখানে কি ছিল, শটান রিসেপ্টর, শটান রিসেপ্টর। তাহলে শটান রিসেপ্টর থেকে স্টিমুলাসটা কোন নার্ভে গেল, ভ্যাগাস নার্ভে গেল, এবং এই ভ্যাগাস নার্ভের মাধ্যমে কোথায় গেল, নিঃশ্বাস কেন্দ্রে গেল, কোন কেন্দ্রে গেল, নিঃশ্বাস কেন্দ্রে গেল। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। এখন মজার বিষয়টা কি, মজার বিষয়টা হইতেছে যে আমাদের এই নিঃশ্বাস কেন্দ্র থেকে পরবর্তীতে আমাদের যে প্রশ্বাস কেন্দ্রে একটা নেগেটিভ ইম্পালস যাবে, নিঃশ্বাস কেন্দ্র থেকে প্রশ্বাস কেন্দ্রে নেগেটিভ ইম্পালস গেল। তাহলে আগে ছিল হইতেছে প্রশ্বাস কেন্দ্র পজিটিভ আর এখন হলো নেগেটিভ, তাহলে কি আর প্রশ্বাস পজিটিভ নেগেটিভে মাইনাস হয়ে গেল না, তাই কি তখন আর প্রশ্বাস হবে, হবে না। এবং মজার ঘটনা কি, আর একটু পরে আসতেছে, আমি এটা একটু লিখে নিই। তাহলে নিঃশ্বাস কেন্দ্রে গেলে সে একটা নেগেটিভ ইম্পালস দিতেছে, কি ইম্পালস, একটা নেগেটিভ ইম্পালস দিচ্ছে কাকে, প্রশ্বাস কেন্দ্রকে, নেগেটিভ ইম্পালস দিচ্ছে প্রশ্বাস কেন্দ্রকে। এই জিনিসটা একটু বুঝো, এই জিনিসটা একটু বুঝো, প্রশ্বাস কেন্দ্রকে সে নেগেটিভ ইম্পালস দিতেছে, ফলে প্রশ্বাস কেন্দ্র বললাম বন্ধ হয়ে যাচ্ছে, ফলে প্রশ্বাস কেন্দ্র বন্ধ হয়ে যাইতেছে। বন্ধ হলে কি হলো, আমার প্রশ্বাসটা বললাম বন্ধ হয়ে গেল। এখন যদি নতুন করে স্টিমুলাস না আসে প্রশ্বাস শুরু হবে না, তখন কি শুরু হবে, আস্তে করে
নিঃশ্বাস শুরু হবে, আস্তে করে কি শুরু হবে, নিঃশ্বাস শুরু হবে। আচ্ছা, তারপরে আসি। এখন মজার ঘটনা হইতেছে, এই যে একটা নিঃশ্বাস কেন্দ্র একই সাথে প্রশ্বাস কেন্দ্রের সাথে যেভাবে সংযুক্ত, আবার ঠিক একইভাবেও আবার নিউমোট্যাক্সিক সেন্টারের সাথেও সংযুক্ত। কারণটা কি, এখন আসা যাক আমাদের একটু কারণে। ঠিক আছে, কারণটা সুন্দর করে একটু বোঝা যাক। আচ্ছা, দেখো, আমাদের স্নায়বিক উদ্দীপনা পড়াটা এইখানেই শেষ। কারণ আমাদের শ্বসন প্রশ্বাস এই যে এখানে শুরু হলো, দেখো এখানে শ্বাসকেন্দ্র থেকে শুরু, স্টিমুলেটেড হয়ে লাস্ট অফ অল নিঃশ্বাসে গিয়ে শেষ হয়ে গেছে। লাস্ট অফ অল নিঃশ্বাস, অর্থাৎ প্রশ্বাসও শেষ, প্রশ্বাসও আমরা পাইছি, আবার নিঃশ্বাসও আমরা পাইছি। তাহলে আমাদের মোটামুটি স্নায়বিক নিয়ন্ত্রণটা শেষ। এখন ঘটনা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণটা কি জিনিস। রাসায়নিক নিয়ন্ত্রণ স্নায়বিক উদ্দীপনার যে আরো প্রতিবর্তী প্রক্রিয়াটা আছে, এটা হচ্ছে শ্বসন কেন্দ্র দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত সেটুকু। এরপরে প্রতিবর্তী ক্রিয়া আছে, আরো অন্যান্য প্রক্রিয়া আছে, সেটা আমরা বই থেকে পড়বো। এইটুকু হচ্ছে বুঝার জায়গা, বই থেকে বাকিটুকু আমরা পড়লেই পারবো, বাট এইটুকু হচ্ছে বেসিক বুঝার জায়গা, এইটুকু বুঝতে হবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে আমাদের বললাম হার্টে, এই যে এখানে যদি একটু ছোট করে একটা হার্ট আঁকি, আহ এইটা ছিল আমাদের হার্ট। তো হার্ট থেকে আর্চ অফ অ্যাওর্টা, এখান থেকে তিনটা ধমনী বের হয়, বি, সি, এস দ্বারা আমরা বলি। সেটা হচ্ছে ব্র্যাকিওসেফালিক আর্টারি, সাবক্লাভিয়ান আর্টারি অ্যান্ড কমন ক্যারোটিড আর্টারি। তাহলে এই জায়গাগুলায় কিছু কেমিক্যাল রিসেপ্টর থাকে। এই জায়গাগুলো কি থাকতেছে, কিছু এর আগে যেরকম শটান রিসেপ্টর করলাম, এখানে কিছু কেমিক্যাল রিসেপ্টর থাকে। ঠিক আছে, কেমিক্যাল রিসেপ্টর। তাহলে কেমিক্যাল রিসেপ্টরটা আসলে কি করবে জানো? কেমিক্যাল রিসেপ্টরটা আমাদের দেহে বা তোমার দেহে তিনটা বেসিক জিনিস, একটা হচ্ছে অক্সিজেন, আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন। এই তিনটা আয়ন তথা তিনটা রাসায়নিক পদার্থের কনসেন্ট্রেট সে গ্রহণ করতে পারে। তাহলে স্বাভাবিকভাবেই তুমি বুঝো, ধরো একটা যে উদাহরণ দিয়ে বলবো, বাকি তিনটা আমাদের পড়া হয়ে যাবে। তাহলে তুমি আমাকে একটা বলো তো, যে আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দেহ থেকে দেহে বাইরে গেছে, তখন কি হইতেছে, এই যে রিসেপ্টর গুলা স্টিমুলেটেড হয়, এবং সে এই নার্ভের মাধ্যমে এসে এই যে আমাদের অ্যাপনিউস্টিক সেন্টারটা আছে, খেয়াল করো, এই যে অ্যাপনিউস্টিক সেন্টার, এই জায়গাটায় অ্যাপনিউস্টিক সেন্টারটা আছে, তাকে স্টিমুলেটেড করে। এবং এই অ্যাপনিউস্টিক সেন্টার বা অ্যানিউস্টিক সেন্টার পরবর্তীতে এই যে প্রশ্বাস কেন্দ্রটাকে স্টিমুলেটেড করে, ফলে প্রশ্বাস শুরু হয়। কারণটা কি, আমাদের কার্বন ডাই অক্সাইড তাহলে যখন দেহ থেকে বেড়ে গেছে, দেহের ভেতর বেড়ে গেছে, তাহলে আমাকে কি করতে হবে, কার্বন ডাই অক্সাইডটাকে বাইর করে দিতে হবে। তাহলে বাইর করার জন্য আমাকে প্রশ্বাস করতে হবে, স্বাভাবিকভাবেই প্রশ্বাস করতে হবে, তাই না? বেশি শ্বাস প্রশ্বাস নিতে হবে। তাহলে তো বেশি শ্বাস প্রশ্বাস নিতে হলে কি হবে, আমাকে প্রশ্বাস কেন্দ্রটাকে উদ্দীপ্ত করতে হবে। কারণ আমরা জানি প্রশ্বাসই হচ্ছে সক্রিয় প্রক্রিয়া, তুমি প্রশ্বাস না নিলে তুমি নিঃশ্বাস নিতে পারবে না। তাহলে একটা জিনিস বুঝো, তাহলে কার্বন ডাই অক্সাইড স্টিমুলেট হলে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটি এমসিকিউ, যে কার্বন ডাই অক্সাইড স্টিমুলেটেড হলে কোন সেন্টার স্টিমুলেটেড হয়, অ্যাপনিউস্টিক বা অ্যানিউস্টিক সেন্টার। অ্যানিউস্টিক সেন্টার স্টিমুলেটেড হয়, অ্যানিউস্টিক সেন্টার স্টিমুলেটেড হয়। তাহলে তুমি একটা জিনিস বুঝো তো, কার্বন ডাই অক্সাইড জিনিসটা আসলে কি। কার্বন ডাই অক্সাইড জিনিসটা হচ্ছে একটা অ্যাসিডিক জিনিস। তার মানে আমি এটাকে এইভাবে বর্ণনা করতে পারি, সোজা জিনিস একটা দিয়ে সব করা মনে রাখা যায়। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাও যদি আমার স্টিমুলেটেড বেশি হয়ে যায়, তখনও বললাম আমার অ্যাপনিউস্টিক সেন্টারই স্টিমুলেট হবে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি মানে কি, আমার পিএইচ কি হয়ে গেছে, কমে গেছে, তখনও বললাম অ্যানিউস্টিক সেন্টার উদ্দীপ্ত হবে। ফলে তখন কি হইতেছে, শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার হার তথা বেড়ে যাবে। কি হবে, বেড়ে যাবে। এই কথাটা মাথায় রাখো। আর অপোজিটলি বলি যে আমাদের অক্সিজেনের চাহিদা, দেহে অক্সিজেনের পরিমাণ যখন কমে যাবে, স্বাভাবিক কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন একটা অপরটার উল্টা, তাহলে খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড পরিমাণ যদি বাড়ে, তাহলে সেখানে যদি অ্যানিউস্টিক সেন্টার উদ্দীপ্ত হয়, তাহলে অ্যানিউস্টিক সেন্টার উদ্দীপ্ত হলে অক্সিজেনের পরিমাণ কি হতে হবে, কমতে হবে। তাহলে অক্সিজেনের পরিমাণ যদি কমে যায়, তখনও আমার অ্যানিউস্টিক সেন্টারটা উদ্দীপ্ত হবে, এবং তখন আমার শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা বেড়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমরা বই দেখে পড়লে এইটুক কথা বুঝতে পারলেই, বই দেখে পড়লে আমাদের মোর দেন অনাফ। আমাদের মূল যে ঝামেলাটা ছিল সেটা হচ্ছে এই যে জায়গাটা, এই ছবিটা কোথা থেকে কোন নার্ভ যায়, কোনটা কি স্টিমুলেটেড হয়, এই জায়গাটা আমরা আশা করি এই যে প্রবেশ পথটা দিছিলাম, ছোট একটা বললাম ফ্লো চার্টের মতো করে এঁকে দিছি, এইটুক সুন্দর করে বুঝলে তোমাদের আর জীবনে
কোনো শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রিত হওয়া কোনো প্যারা খাবে না। আমি যদি আবার একটু রিক্যাপ করি, যে সবার প্রথমে প্রশ্বাস কেন্দ্র স্টিমুলেট হয় একটা ইম্পালস, সে কি করে এক্সটার্নাল ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলে প্রেরণ করে এবং ফ্রেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রামে প্রেরণ করে। ফলে দুইটাই কন্ট্রাকশন হয় বা সংকোচন হয়। সংকোচন হলে কি হয় সেটা বলে আমরা আমরা এর আগে শ্বসনের শারীরিক তত্ত্বে পড়েছি, সেটা হচ্ছে প্রশ্বাস হয়। এবং প্রশ্বাস হইতে হইতে ফুসফুস ফুলতে ফুলতে আলটিমেটলি অ্যালভিওলার স্যাক, ব্রঙ্কিওল, অ্যালভিওলার প্রসারিত, এগুলো কি হতেছে, প্রসারিত হচ্ছে। এবং আমরা জানি এই অ্যালভিওলার স্যাক, ব্রঙ্কিওল এবং অ্যালভিওলাসে একটা কি থাকতেছে, শটান রিসেপ্টর থাকতেছে, যেটা প্রকৃতপক্ষে টান খাইলে উদ্দীপ্ত হয় এবং সেই উদ্দীপনাটা ভ্যাগাস নার্ভের মাধ্যমে কোথায় যাইতেছে, নিঃশ্বাস কেন্দ্রে যাইতেছে। এবং নিঃশ্বাস কেন্দ্র বা একটা প্রশ্বাস কেন্দ্রকে একটা নেগেটিভ ইম্পালস দিতেছে, নেগেটিভ ইম্পালস দিতেছে। এবং সেটা একই সাথে কার সাথে সংযুক্ত হইতেছে, নিউমোট্যাক্সিক সেন্টারকেও সংযুক্ত করতেছে। যার কারণে পরবর্তীতে আমার প্রশ্বাস কেন্দ্রটা যখন নেগেটিভ ইম্পালস পাইলো, তখন প্রশ্বাস কেন্দ্রটা বন্ধ হয়ে গেল, ফলে নিঃশ্বাস শুরু হয়ে গেল। এই কথাটাই যদি লিখে দিয়ে আসতে পারো যদি প্রশ্নে আসে, মোর দেন এনাফ। ঠিক আছে, মোর দেন এনাফ। আর কেমিক্যাল রিসেপ্টর কি হলো, কেমিক্যাল রিসেপ্টর জায়গাটা কি হইতেছে, এই যে যখন আমার কার্বন ডাই অক্সাইড, যখন আমার কি হইতেছে, যে কেমিক্যাল রিসেপ্টর কার্বন ডাই অক্সাইড পরিমাণ বাইরে যাইতেছে, তখন আমার কেমিক্যাল রিসেপ্টরটা কোথায় অবস্থিত, এই যে অ্যাওরটিক আর্চ, এই যে একটা আছে এইখানে অবস্থিত। এটাকে বলা হয় হচ্ছে অ্যাওরটিক আর্চ। এই অ্যাওরটিক আর্চে অবস্থিত যে রিসেপ্টর গুলা, এই রিসেপ্টর গুলাকে বলা হয় হচ্ছে অ্যাওরটিক বডিজ। কি বলা হয়, অ্যাওরটিক, অ্যাওরটিক বডিজ। ঠিক একইভাবে এই যে ক্যারোটিড ধমনী, এই ক্যারোটিড ধমনীতে অবস্থিত যে রিসেপ্টরটা, এই রিসেপ্টরটাকে বলা হয় হচ্ছে ক্যারোটিড, ক্যারোটিড বডিজ। ঠিক আছে, এইখান থেকে কেমিক্যাল স্টিমুলাসটা একটা নার্ভের মাধ্যমে কোথায় আসতেছে, অ্যানিউস্টিক সেন্টারে আসতেছে। ঠিক আছে, অ্যানিউস্টিক সেন্টার, এই যে অ্যানিউস্টিক সেন্টারে আসতেছে এবং অ্যানিউস্টিক সেন্টার পরবর্তীতে প্রশ্বাস কেন্দ্রকে একটা পজিটিভ ইম্পালস দিচ্ছে। এইভাবে যখন আবার আস্তে 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 ঠিক আছে, সব অক্সিজেন পরিমাণ, কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কমে গেল দেহে, তখন বলে আমার নিউমোট্যাক্সিক সেন্টার কি করতেছে, নিউমোট্যাক্সিক সেন্টার অ্যানিউস্টিক সেন্টারকে বলতেছে, বাপ তুই থাম, হয়েছে, আমার কার্বন ডাইঅক্সাইড পরিমাণ দেহে কমে গেছে, এখন তুই থাম। ঠিক আছে, এই কাজটাই করতেছে। এখন একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের খুবই জানতে হবে একটা জিনিস, যদি বলা হয় শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কে, শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রণ, ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবা, যে নিয়ন্ত্রণ যদি বলে, শব্দটা নিয়ন্ত্রণ বলে, তখন তোমরা দাগাবা হইতেছে মেডুলা, মেডুলা। কারণ দেখো, মেডুলায় আমাদের প্রশ্বাস কেন্দ্র, শ্বাস কেন্দ্র অবস্থিত। আর যদি বলা হয় যে শ্বাস প্রশ্বাস এর হার নির্ণয় করে কি, হার নির্ণয় করে হইতেছে আমাদের পন্স। এই কথাটা মাথায় রাখবা আজীবন, কারণ পন্সে আমাদের নিউমোট্যাক্সিক এন্ড অ্যানিউস্টিক সেন্টার অবস্থিত, যেটা শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ দেখো উল্টে অপু যে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে আলটিমেটলি কোথায় আসতেছে, স্টিমুলাসটা অ্যানিউস্টিক সেন্টার আসতেছে। অ্যানিউস্টিক সেন্টার, অ্যানিউস্টিক সেন্টার কোথায় অবস্থিত, পন্সে অবস্থিত। ওকে, এইটুক হচ্ছে আমাদের মূল বেসিক পড়াশোনা, খুবই বেসিক পড়াশোনা। আমরা কিছু এমসিকিউ দেখবো, দেখো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এরপর আমরা বইতে যাব। মানব দেহের রেসপিরেটরি সেন্টার কতটি, আমরা জানি চারটি। ঠিক আছে, আমরা জানি কয়টি, চারটি। তাহলে এখানে যেহেতু চারটি নাই, তাহলে কয় জোড়া, চারটি বা দুই জোড়া, চারটি বা দুই জোড়া, তাহলে অপশন ডি অ্যান্সার। রক্তে কার্বন ডাই অক্সাইড উপস্থিতিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, উপস্থিতিতে কোন কেন্দ্র উদ্দীপ্ত করে, অ্যানিউস্টিক সেন্টার। আমি একটু আগে বললাম অ্যানিউস্টিক সেন্টার, তারা মুখস্থ। ভ্যাগাস স্নায়ু কার সাথে সংযুক্ত হয়, ভ্যাগাস স্নায়ু কার সাথে সংযুক্ত হয়, দেখো ডায়াফ্রামের সাথে তো ফ্রেনিক নার্ভ, তাহলে এটাও হবে না। ইন্টারকোস্টাল পেশির সাথে ইন্টারকোস্টাল নার্ভ। ব্রঙ্কিওলের সাথে সংযুক্ত হয়, ভ্যাগাস নার্ভ ব্রঙ্কিওলের সাথে সংযুক্ত হয়। আচ্ছা, গলবিলীয় বা গ্র্যাগ প্রতিবর্তী ক্রিয়ার জন্য দায়ী কোনটি, গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। এইটা আমি এখন আসতেছি, আমরা একটু সরাসরি এখন বই দাগানোতে চলে আসি। আচ্ছা, বই দাগানো, বই দাগানো, বই এটুকু আমাদের পড়া হয়ে গেছে। এই যে টোটাল জিনিসটা, শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণে আমি এতক্ষণ ধরে চিল্লাইলাম আর কি। এই জিনিসটা কয়ভাবে নিয়ন্ত্রিত হয়, দুই ভাবে, একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, রাসায়নিক নিয়ন্ত্রণ। স্নায়বিক নিয়ন্ত্রণ সুন্দর করে টোটালটা বুঝে আমাদের মুখস্থ করতে হবে। কি করতে হবে, বুঝে মুখস্থ করতে হবে। ঠিক আছে, বুঝে মুখস্থ, বুঝে মুখস্থ করতে হবে। খালি মুখস্থ করলে জীবনেও পরীক্ষায় পারবে না, খালি বুঝলেও পারবা না। কোনটার কোনটার সাথে সংযুক্ত হয় এটা বুঝে ছবি দেখে আবার মাথার মধ্যে মুখস্থ করতে হবে। তাহলে চারটি শ্বসন কেন্দ্র আছে, পন্সের পার্শ্বদেশে একজোড়া স্নায়ুকেন্দ্র এবং মেডুলাতে অবস্থিত। পন্সেরটাকে কি বলতেছি আমরা, পন্সের পাশকে বলতেছি হতেছে নিউমোট্যাক্সিক সেন্টার আর অ্যানিউস্টিক সেন্টার। আর মেডুলার পাশে অবস্থিত হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। এই যে ছবিটা আছে না, এই ছবিটা সুন্দর করে একটু দেখবা। ঠিক আছে,
কোন কেন্দ্র কিভাবে আছে না আছে। আমি যেই চিত্রটা আঁকে দিছি এইভাবে আঁকলেই হবে, এইভাবে না আঁকলেও, বইয়ের মতো না আঁকলেও হবে, বইতে একটু আরো জটিল করে ফেলছে। ঠিক আছে, দ্যাটস ইট। এই যে এই জায়গাটা, এখানে একটা কথা আছে, উল্লিখিত স্নায়ুকেন্দ্র শ্বসন, স্নায়ুকেন্দ্রগুলো শ্বসন সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ স্নায়ু জালক দ্বারা তৈরি হয়। ধরো তোমার এখানে হচ্ছে অ্যালভিওলাস, অ্যালভিওলাস, তো একটা নার্ভ আসছে, নার্ভ আইসে সম্পূর্ণ অ্যালভিওলাসটাকে যখন সে আহ ধরবে, অর্থাৎ এইটা ধরো একটা অ্যালভিওলাস, এটা ধরো আমার হাতটা একটা অ্যালভিওলাস, একটা নার্ভ আসছে, তা নার্ভ এসে সম্পূর্ণ অ্যালভিওলাসটাকে কিভাবে কভার করবে, অবশ্যই তাকে একটা জালক নির্মাণ করতে হবে। এটাই বলছে স্নায়ু জালক, আর কিছু না। স্নায়ু কেন্দ্রের মধ্যে শ্বাসকেন্দ্র ও নিঃশ্বাস কেন্দ্র কার্যকারিতা পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ যে কোনো একটি উদ্দীপিত হলে ছন্দময় প্রক্রিয়া অবদমিত হয়ে পড়ে স্বাভাবিকভাবেই। শ্বাসকেন্দ্র প্রশ্বাস কেন্দ্র উদ্দীপ্ত হলে নিঃশ্বাস কেন্দ্র থাকবে না, অন থাকবে না। ওই যে আমরা একটা চালাইতাম না, ফ্যান চালাইতাম না আগে গরমকালে, যে একটা ফ্যান চালাইলে একটা সুইচ চালালে আর একটা অটোমেটিকলি উপরের দিকে উঠে যায়, ঠিক সেম ভাবে রক্তে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি অ্যানেস্টিক সেন্টারকে প্রশ্বাস কেন্দ্রে পৌঁছলে সেখানে উদ্দীপনা স্নায়ুর দ্বারফোনার মাধ্যমে প্রশিতে পৌঁছায়, তৎক্ষণাৎ প্রশ্বাস শুরু হয়। এখানে ফার্স্ট অফ অল কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে আসছে, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড, প্রশ্ন হচ্ছে ভাই কার্বন ডাই অক্সাইডের যদি উপস্থিতি যদি বেশি না হয় তখন কি অ্যানেস্টিক সেন্টার উদ্দীপ্ত হবে কি না, তখন ঠিক উদ্দীপ্ত হবে না। এই জন্য সর্বপ্রথম আমি বলছি প্রশ্বাস কেন্দ্র উদ্দীপ্ত হয়, এবং তোমরা প্রশ্বাস কেন্দ্রই লিখবা, ঠিক আছে। একই সময় স্নায়ুত্তেরণা প্রশ্বাস কেন্দ্র থেকে নিউমোট্যাক্সিক সেন্টারেও প্রবাহিত হয়, খেয়াল করছো? একই ধারণা কোথায় বলতেছে, নিউমোট্যাক্সিক সেন্টার উদ্দীপ্ত হয়। নিউমোট্যাক্সিক কেন্দ্রের স্নায়ুত্তেরণা ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে ফুসফুসে বায়োস্ফীত উদ্দীপনে অ্যানিউস্টিক সেন্টার প্রসারিত প্রশমিত হয়, এত এত বন্ধ হয়। এটা আসলে কিছু কথা না, এটা হইতেছে জাস্ট ভগাস কথাবার্তা দেখছে, এই জন্য স্টুডেন্টরা বুঝে না। এটা জাস্ট সুন্দর করে একটু রিডিং দিবা, আর কিচ্ছু না। আমি যেটা বলছি, যেই ফ্লো চার্টটা দিছি পরীক্ষা এইটুকু লিখে আসতে পারলে মোট দেয় না, বুঝে নিচের দিকে এতে প্রশ্বাস বন্ধ হয়ে যায়, টোটাল জিনিসটা জাস্ট একটা ভগাস কথাবার্তা লেখছে, রিডিং দিবা। এই যে আমি বলছিলাম যে উপরের দিকে আমার এই যে স্লাইডটা একটু খেয়াল করো, একদম উপরের দিকে এই যে আমি তোমাকে বলছিলাম, ওই এই যে যে আমাদের তো শ্বাসকেন্দ্রের পার্টটা হয়েছে, তাহলে প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমেও স্নায়বিক উদ্দীপনা নিয়ন্ত্রিত হতে পারে, এবং অন্যান্য কিছু স্নায়বিক উদ্দীপনা দ্বারাও শ্বসন কেন্দ্র শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রিত হতে পারে। এই জিনিসটাই দেখো এইখানে বসে, এইখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সেটা হচ্ছে আমি দাগানো, দেখো বইতে দাগানো আছে, সেটা হচ্ছে এই যে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার সময় ফুসফুস পর্যায়ক্রমে সংকুচিত প্রসারিত হচ্ছে, এইটা একটা প্রতিবর্তী ক্রিয়া, এটা একটা রিফ্লেক্স। আমরা রিফ্লেক্স কি জিনিস আপাতত বোঝার দরকার নাই, এটা আমরা সমন্বয় নিয়ন্ত্রণে বুঝবো, খুব ভালো করে বুঝবো। আপাতত মনে রাখো, রিফ্লেক্স হইতেছে এরকম একটা ফিডব্যাক, যেটা তোমার মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এই ফিডব্যাকের যে ফুসফুস ক্রমাগত সংকুচিত প্রসারিত হচ্ছে, এই প্রতিবর্তীটাকে বলা হয় হেরিং ব্রুয়ার রিফ্লেক্স সিস্টেম। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, যে ফুসফুসের স্ফীত সংকোচনের ফলে সৃষ্ট প্রতিবর্তী ক্রিয়াকে কি বলে, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আসো, সেটা হচ্ছে হাঁচির উদ্বেগ ঘটায় কে, অলফেক্টরি স্নায়ু। কাশির উদ্বেগ ঘটায় কে, ভ্যাগাস স্নায়ু। কাশির উদ্বেগ ঘটায় কে, ভ্যাগাস স্নায়ু। আর একটা হচ্ছে এই যে আমি যে এমসিকিউটা দিছিলাম, গলবিলীয় বা গ্যাগ প্রতিবর্তী বা ফ্যারিঞ্জিয়াল বা গ্যাব রিফ্লেক্স সৃষ্টি করে কে, গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। দেখো গ গ গ নামের সাথে বললাম মিল আছে। আবার নিচের দিকে লেখো অন্যান্য স্নায়বিক উদ্দীপনা দিয়েও বললাম আমরা শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত হয়। এটা সুন্দর করে একটু রিডিং দিবা, আর কিচ্ছু না, রিডিং দিবা, ঠিক আছে। আর লাস্ট অফ অল আমি যেটা পড়াইলাম যে শ্বাস রাসায়নিক নিয়ন্ত্রণ বলতে কি বুঝি, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন। আমি যেটুকু বলছি সেইটুকু এখানে সুন্দর করে লিখে দিয়ে আছে, পড়লেই বুঝবা, ঠিক আছে। এখানে পড়ানোর আর কিছু নাই, পড়লেই বুঝবা। দ্যাটস ইট, ভেরি ইজি। আমি যেটুকু করছি, দরকার হলে আমার ক্লাসটা আবার দেখো, আবার দেখি সুন্দর করে নোট করে সুন্দর করে বইয়ের সাথে লাগায় রাখো, ঠিক আছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।